ঘরে ফিরেছে সাফ চ্যাম্পিয়নরা। ছাদখোলা বাসে সংবর্ধনা। জাতীয় দলের নাম্বার 9-এর সমাধান রোনান সুলিভান। রোনান ডেকলানের সাফল্যে উত্তাল যুক্তরাষ্ট্র। ফিলাডেলফিয়া ক্লাবও বাংলাদেশের ইতিহাসে উচ্ছ্বসিত। হামজাদের জন্য প্রয়োজন টপ ক্লাস কোচ। বাংলাদেশ ফুটবলে হচ্ছে কাবরেরা চ্যাপ্টার ক্লোজ। বহু বছর পর দেখা মিলল বাংলাদেশ দলের পেসার মোহাম্মদ শহীদের। প্রকাশ্যে এসে দায় দিলেন কাদের। ক্রিকেট বোর্ডের টান টান উত্তেজনা। জরুরি সভায় কিসের আলোচনা। দর্শক আমন্ত্রণ, কালবেলা স্পোর্টস আয়োজনে সাথে আছে মুজাহিদুল ইসলাম। শিরোনাম শুনছিলেন, জানাবো বিস্তারিত। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। এ সময় গোটা চ্যাম্পিয়ন দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে দেওয়া হয় ছাদখোলা বাসে সংবর্ধনা। ভারতকে টাইব্রেকারে হারিয়ে সাফের মুকুট জিতে আনন্দে ভাসছে রোনান, ফয়সাল, মোর্শেদরা। জাতীয় ফুটবল দল দীর্ঘদিন ধরে ভুগছে নাম্বার 9-এর অভাবে। সাফে সাফল্য পাওয়া রোনান সুলিভান হতে পারেন গুড চয়েস। বিস্তারিত রিপোর্টে। ভারতকে হারিয়ে শিরোপা জয়, বীরের বেশেই দেশে ফিরেছে মিঠু, রোনান, মোর্শেদরা। বিমানবন্দরে তাদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় বাফুফের কর্মকর্তারা ও সাধারণ ভক্ত সমর্থকরাও উল্লাস করেছেন। এরপর বিমানবন্দর থেকে বের হয়ে ছাদখোলা বাসে হাতিরঝিলে অ্যাম্ফি থিয়েটারে নেওয়া হয়েছে ফুটবলারদের। দেওয়া হচ্ছে সংবর্ধনা। দুর্বার, দুরন্ত গোল মেশিন, চ্যাম্পিয়ন হওয়ার নেশা, দেশপ্রেমিক, লাল সবুজের সঙ্গে বেড়ে না ওঠা এক যুবক, কোটি বাঙালির আবেগের নাম। নানির সূত্র ধরে কিছু ফুটবল প্রেমিকের সহযোগিতায় বাংলাদেশের সঙ্গে কানেকশন। গ্রিন পাসপোর্টধারী এই প্রতিভা অভিষেকেই বাংলাদেশকে করেছেন চ্যাম্পিয়ন। জোড়া গোল, অ্যাসিস্ট, নিখুঁত গেম সেন্সে কেড়েছেন নজর। ফাইনালে প্যানেক্কা শটে ভারত বধ। ইন্ডিয়ার স্বপ্ন চুরমার করে সাফের শ্রেষ্ঠত্ব ফের বাংলাদেশের হাতে। মাঠের এই সাফল্যে একক কোনো বীরত্বকে প্রাধান্য না দিয়ে দলীয় সংহতিকেই বিবেচনা করতে হবে মূল উপজীব্য হিসেবে। তবে সবকিছু ছাপিয়ে একজন পুরো টুর্নামেন্টেই ক্যামেরার লেন্সটা নিজের দিকে করে রেখেছেন, তিনি রোনান সুলিভান। যে নাম্বার 9-এর অভাবে হন্য হয়ে একজন পারফেক্ট ফিনিশার খুঁজেছিল বাংলাদেশ দল, তারই যেন প্রতিউত্তর হয়ে ধরা দিলেন রোনান। 12 নম্বর জার্সি গায়ে জড়ালেও মাঠের পারফরমেন্সে তিনি ছিলেন খাঁটি নাম্বার 9। সাফের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের নায়ক ছিলেন রোনান। অ্যাক্রোবেটিক এক ফ্রি কিক আর দারুণ হেডে গোল করেছিলেন তিনি। ভারতের বিপক্ষেও করেছিলেন অ্যাসিস্ট। এমনকি সেমিফাইনালেও রোনানের প্রভাব ছিল অতুলনীয়। আর ফাইনালের ট্রাইবেকারে রোনানের শান্ত মস্তিষ্কের প্যানেক্কা শটকে দৃষ্টিনন্দন না বলে উপায় নেই। রোনানের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো তার গেম সেন্স ও দ্রুত মানিয়ে নিতে পারা। শরীরের গঠন ও এনার্জি লেভেলও সাউথ এশিয়ান স্থানীয়দের তুলনায় অনেক বেশি। শট নেওয়ার দক্ষতা, পাসিং থেকে শুরু করে বল কন্ট্রোলিং, সব ক্ষেত্রেই নিখুঁত রোনান সুলিভান। এছাড়া মাঠে তার ডেডিকেশনই বলে দেয় বাংলাদেশের প্রতি তার টান ঠিক কতটা বেশি। প্রতিটি গোলের পর বাংলাদেশের পতাকা উঁচিয়ে রোনান প্রমাণ করেছেন তিনি পুরো দস্তুর বাংলাদেশকে বহন করেন। এই রোনানকে সঠিক পরিচর্যা করতে পারলে অতি শীঘ্রই বাংলাদেশের গোল করার সমস্যা মিটে যাবে। মনে দেশপ্রেম আর মাথায় ফুটবল যার আছে তাকে থামানোর সাধ্য কারো নেই। হামজা শমীদের সাথে শীঘ্রই জাতীয় দলে রোনানকে দেখার অপেক্ষায় থাকবে বাংলাদেশের কোটি ভক্ত সমর্থক। রোনানও খুব করে চান প্রিয় বড় ভাই হামজা শমীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পারফর্ম করতে। রোনান বেঞ্জামিন সুলিভান কবে ঢুকবেন বাংলাদেশের ন্যাশনাল টিমে, সেই অপেক্ষায় প্রহর গুনছে বাংলাদেশের ভক্ত সমর্থকরা। সরাজয়ন, কালবেলা। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবার পর উল্লাসে ফেটে পড়েছেন রোনান ও ডেকলান সুলিভানের আরও দুই ভাই, কাভান ও কুইন সুলিভান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুলিভান ভাইয়েরা দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন। এছাড়া বাংলাদেশের ভারত বধের ম্যাচটি ফিলাডেলফিয়া ক্লাবের বাকি ফুটবলারদের নিয়ে উপভোগ করেন কাভান, কুইন। রীতিমতো বাংলাদেশ ফুটবলের ভক্ত হয়ে গেছে সুলিভান পরিবার। যুক্তরাষ্ট্রে
ঘটে যাওয়া সেই মুহূর্তগুলোর খবর দেখুন রিপোর্টে। বাংলাদেশের জার্সি গায়ে মাঠে লড়ছেন দুই ভাই, আর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ জিতবে জিতবে বলে চিৎকার করছেন আরও দুই ভাই। বাংলাদেশের ফুটবলের সঙ্গে এখন পুরোপুরি মিশে গেছে সুলিভান ব্রাদার্সের চার ভাই। রোনান সুলিভান ও ডেকলান সুলিভানের খেলা নিয়ে দারুণ উচ্ছ্বসিত ও গর্বিত কুইন ও কাভান সুলিভান। ওরাও যেন বাংলাদেশকে ধারণ করতে শিখেছে, লাল সবুজের প্রেমে মাতাল হয়েছে। ফুটবল এভাবেই বাংলাদেশ ছাপিয়ে মার্কিন মূল্যকে ছড়িয়ে দিয়েছে বাংলাদেশ বাংলাদেশ ধ্বনি। সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভাই রোনান সুলিভানের ঐতিহাসিক পানেনকা শটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে কুইন সুলিভান লিখেছেন, "দে ডিড ইট"। নেট দুনিয়ায় ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় বাংলাদেশের জয় উদযাপনে সামিল হন পুরো ফিলাডেলফিয়া ক্লাব। কাভান সুলিভানও ভাইদের শুভেচ্ছা জানাতে ভুল করেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, "দ্য কিং অফ সাউথ এশিয়া, কংগ্রাচুলেশনস টু মাই ব্রাদার্স অ্যান্ড অল অফ বাংলাদেশ"। রোনান ও ডেকলান বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর থেকে দুই ভাইয়ের খেলা দেখতে মুখিয়ে থাকেন কুইন ও কাভান। এই দুই ভাই না খেললেও দূর থেকে বাংলাদেশকে অনেক সাপোর্ট দিচ্ছেন। তবে রোনান ও ডেকলানের মতো কুইন ও কাভান সুলিভানও কি পারে না লাল সবুজের প্রতিনিধিত্ব করতে? বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরার ট্যাকটিসে আসেনি ফল, সময় গিয়েছে, ব্যর্থতার সঙ্গী হয়েছে। 2022 সালে দায়িত্ব পেয়ে বাংলাদেশ ফুটবলে কার্যকরী কিছু এনে দিতে পারেননি কাবরেরা। সাফ চ্যাম্পিয়নশিপ সামনে, তার আগে এবারে ভালো মানের কোচ খোঁজার মিশনে নামছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 1 মে থেকে নতুন কোচদের ইন্টারভিউ নেওয়া শুরু হবে। বিস্তারিত রিপোর্টে। বিদায় যার একটা সময় পর্যন্ত লেখা আছে, তাকে তো বিদায় করা উচিত। ভালো কিছুর খোঁজে হাঁটলে ভালো কিছুই মিলবে। হাভিয়ের কাবরেরার চ্যাপ্টার ক্লোজ হতে চলেছে। চারিদিকে সমালোচনা, ডিফেন্সিভ মেন্টালিটি, কার্যকরী ফলাফল না পাওয়া। কাবরেরার সঙ্গে আর চুক্তি বাড়াতে চায় না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 30 এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে কোচ হাভিয়ের কাবরেরার। গত 31 মার্চ স্প্যানিশ কোচের অধীনে সর্বশেষ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের AFC এশিয়ান কাপ বাছাই মিশন। প্রবাসী তারকা ফুটবলাররা খেললেও বাংলাদেশকে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে নিয়ে যেতে ব্যর্থ হয়েছেন কোচ কাবরেরা। র্যাঙ্কিংয়েও পিছিয়ে যাওয়া। আগেই বাছাই পর্ব থেকে বিদায় নিশ্চিত হওয়া বাংলাদেশ শেষ দুই ম্যাচের একটিতে ভারতের বিপক্ষে 1-0 গোলে জিতেছে, আর সিঙ্গাপুরের বিপক্ষে 1-0 গোলে হেরেছে। 2022 সালের 8 জানুয়ারি বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়া কাবরেরার সঙ্গে 3 দফা চুক্তি বাড়িয়েছে বাফুফে। তবে সময়ের পরিক্রমায় হেড কোচ বদলের পথেই এখন বাফুফে। কাবরেরার মেয়াদ শেষেই 1 মে থেকে নতুন হেড কোচের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে ফেডারেশন। চাইলে কাবরেরাও ইন্টারভিউ দিতে পারবেন, তবে তিনি নতুন করে আবার টিকবেন কিনা সেটাই সন্দেহ। দলের সাথে সিঙ্গাপুর থেকে ঢাকা এলেও বর্তমানে স্পেন ফিরে গেছেন কাবরেরা। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভা থেকে এসব তথ্য মিলেছে। চলতি বছরের সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে জুনে ফিফা উইন্ডো আছে। ফিফা উইন্ডো ও সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ওই সবগুলোতে মোটা দাগে সাফল্য চায় টিম বাংলাদেশ। এখন পর্যন্ত কাবরেরার অধীনে বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে 39টা, জয় মাত্র 10টায়, ড্র আছে 10টায়, হার 19টায়। বাংলাদেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে লম্বা সময়ের কোচের রেকর্ড এরই মধ্যে বাগিয়ে ফেলেছেন কাবরেরা। এশিয়া কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ডাগআউটে দাঁড়িয়ে তিনি ছাড়িয়ে গিয়েছিলেন ইংল্যান্ডের জেমি ডের রেকর্ড। সেটি ছিল কাবরেরার ক্যারিয়ারের বাংলাদেশের ডাগআউটের 30তম ম্যাচ। তার আগে কাবরেরার রেকর্ড ছিল 29 ম্যাচের। ভারত ম্যাচের পর সেই সংখ্যাটা বাড়িয়ে এখন 39-এ কাবরেরা। এই কোচের নেতিবাচক দিক হলো গত 4 বছরে কোনো ফুটবলার তৈরি করতে পারেননি। নাম্বার 9-এর প্রত্যাশা মেটেনি। হামজা সমিতদের মতো ফুটবলার এলেও কোচের ভুল পরিকল্পনার খেসারত দিতে হয়েছে। একই সঙ্গে সমালোচিত হয়েছে বাফুফেও। আর মোদ্দা কথা, টপ ক্লাস হামজা সমিতরা কাবরেরা চাইতো ভালো কোচ ডিজার্ভ করেন। নাজমুস সাকিব, কালবেলা। বহু বছর পর আবারও দেখা মিলল বাংলাদেশ দলের পেসার মোহাম্মদ শহীদের। অভিষেকে বড় দলের সঙ্গে বাজিমাত করেছিলেন বোলিংয়ে। লঙ্গার ভার্সন অর্থাৎ টেস্ট ফরম্যাটে একটানা ভালো জায়গায় বোলিং করতেন মিডিয়াম পেস বোলার শহীদ। ইনজুরি ম্যানেজমেন্টে বোর্ডের অসহযোগিতা ও নির্বাচকদের খামখেয়ালিকেই দায়ী করছেন শহীদ তার ক্যারিয়ার দীর্ঘ না হবার পেছনে। জানালেন, এদেশে ক্রিকেটের ভবিষ্যৎ নেই, শিগগিরই দেশ ছাড়ছেন উন্নত জীবনের আশায়। বিস্তারিত রিপোর্টে। আমরা তো শিল্পপতির ঘরে হয়ে আসিনি। আমার বাবা শিল্পপতি, আমার ক্রিকেট না খেললে চলবে, তাহলে আমি ন্যাশনাল টিমে খেলতাম না, এই রোদে কষ্ট করতাম না, চেহারার এত কালো বানাতাম না। কি দরকার ভাই সারাদিন এত দৌড়াদৌড়ি, এত লোয়া? বাপের টাকা আছে, এসি স্যারও ঘুমাও।
জাতীয় দলের পেসার মোহাম্মদ শহীদের কথা মনে আছে? 2021 সালের পর হঠাৎ নাই হয়ে যান মোহাম্মদ শহীদ, কোথাও তাকে দেখা যায় না। পেশাদার ক্রিকেট থেকে খুব দূরে চলে যান। অথচ শহীদের ক্যারিয়ার এমন হবার কথাই ছিল না। লঙ্গার ভাষণে দারুণ প্রতিভাবান ছিলেন শহীদ। একটানা বল করতে পারতেন, অ্যাকুরেসি বজায় রেখে। 5 টেস্টে 5 উইকেট, প্রথম 3 টেস্টেই দারুণ সাফল্য। তবুও কেন থেমে গেল টেস্ট ক্যারিয়ার? টি-20 খেলেছেন মাত্র একটা, ফার্স্ট ক্লাস 44 ম্যাচ, লিস্টেতে 65 ম্যাচ, ঘরোয়া টি-20তে 48টা ম্যাচ। 2019 সালেও ছিলেন দারুণ ফর্মে প্রিমিয়ারে, কিন্তু ফর্মের তুঙ্গে থাকার পরও ইনজুরি ম্যানেজমেন্ট আর নির্বাচকদের অবহেলায় মোহাম্মদ শহীদ নিভে গেলেন খুব দ্রুত। 2021-এর পর কোথায় ছিলেন জানিয়েছেন সবকিছু কালবেলাকে। জানালেন নিজের জীবনের ভুল, পরিবারের অসহযোগিতা এবং নানাবিধ সমস্যা নিয়ে। এখন দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মোহাম্মদ শহীদ। 21-এর পরে যে আপনার প্রিমিয়ার লিগে যে টি-20টা হলো, ওটার পরে আর প্রিমিয়ার লিগে 2022-এ কথা হচ্ছিল, বাট আনফর্চুনেটলি কিছু গ্রুপিংয়ের কারণে আমাকে আর নেওয়া হয়নি। সো বাকি সময়গুলো ফ্যামিলির সাথেই দিছি। তারপর হচ্ছে আমাদের নারায়ণগঞ্জে যে প্রিমিয়ার লিগ হয় এগুলো খেলছি, ক্যাপটেপ খেলছি, এই তো এইভাবে দিনগুলো পার করতে হয়েছে। আর দেখেন ঢাকা লিগে যাদের ফেস ভ্যালু আছে, যারা বড় প্লেয়ার, তাদের সাথে জিনিসটা হয় না। আমি তো ধরেন রূপগঞ্জে অনেক বছরই খেলছি বাদল ভাইয়ের টিমে, তো পারফর্মও করেছি ইনশাল্লাহ। কিন্তু লাস্ট সময়ে এসে তারা এরকম করছে, এটা আমি নিজেও জানি না, বাট এটা করা ঠিক না। আর যেহেতু টেস্টের কথা বললেন, টেস্ট ক্রিকেট আমি যখন খেলছি তখন আমাদের খেলা অনেক কম ছিল। আমরা এখন যে বছরে অনেকগুলো টেস্ট খেলা হয়, অনেকগুলো ওয়ানডে খেলা হয়, আমাদের সময় এত বেশি খেলা হয় নাই। বাট আফসোসের একটা জায়গা আছে যে আমার বাংলাদেশে অনেক কিছু দেওয়ার ছিল, অনেক কিছু আমি দিতে পারতাম, সে ক্যাপাবল আমার ভিতরে ছিল, বাট আমাকে পর্যাপ্ত পরিমাণ সুযোগ দেয়নি এবং আমাকে টেক কেয়ারও করে নাই। অবশ্যই নান্দু ভাই, আমি যখন বিপিএলে খেলতে যাই ঢাকা প্লাটুনের হয়ে চিটাগংয়ে, সেটা তো ক্রিকেট বোর্ডের কোনো খেলা না, ফ্র্যাঞ্চাইজির খেলা। ফ্র্যাঞ্চাইজির খেলার মধ্যে কখনো বিপটেসের ইস্যু আসে না। সে আমার বিপটেসের ইস্যু নিয়ে আমাকে বিপিএল খেলতে দেয়নি। তারপর আমি ফোন করছি, আমার ফোনটা পর্যন্ত ধরে নেই। আমি যখন ইনজুরির পরে, আপনি দেখবেন অনলাইন দেখে দেখবেন যে আমি ইনজুরির পরে আমি সেকেন্ড হাইস্ট উইকেট টেকার, 30টা উইকেট পাইছি প্রিমিয়ার লিগে। তারপরে হচ্ছে আপনার 2019 আমি বেস্ট বোলিং করছি। তখন ওয়ার্ল্ড কাপের একটা অপরচুনিটি ছিল এবং সবাই বলছে, আমার টিমমেট যারা ছিল, যে শহীদ এখন ওয়ার্ল্ড কাপ ডিজার্ভ করে, ও যে শেপে আছে, যে পারফর্ম করতেছে। বাট আমাকে ওয়ার্ল্ড কাপে না নিত, আমাকে তো এই টিমে পাঠাইতে পারতো, কিংবা আমাকে টাচে রাখতে পারতো। এতটা তো ভাজি প্লেয়ার হয়নি, আমি তো প্রুভ করে আসছি। বাট এই জিনিসটা কেন হয়? শুধু আমাদের দেশে হয়, আমি অন্য কোনো দেশে দেখি না এই জিনিসগুলো। সঙ্গে সরাসরি কখনো কথা হয়েছে? নান্নু ভাইয়ের সাথে অনেকবারই কথা হয়েছে, বাট সে ওরকম কোনো রেসপন্স করেনি। আমরা তো এগুলো রিজার্ভ করি, তাই না? আমরা ধরেন যাই খেলছি, যতটুকু করছি, কিন্তু ভিতরে একটা আফসোস থাকে যায়। আমরা ক্রিকেট প্লেয়ার আফসোস থাকবে কেন? আমরা দেশের হয়ে খেলছি। আচ্ছা, আমরা টিমে না নিই, আমাদের না ডাকুক, একটা হাই হ্যালো, কী অবস্থা তোর, কেমন আছোস, কী করতেছোস, এগুলো তো অ্যাটলিস্ট বলতে পারে। বাট এটা কখনো বাংলাদেশের ক্রিকেট বোর্ড থেকে কারোর কাছ থেকেই পাইনি। আমার কিছু মনে হয় যারা ইন আছে, যারা আউট আছে, আমার মনে হয় ইনে যারা আছে তারা তো আছেই ভিতরে, যারা বাইরে আছে তাদের খোঁজ খবর নেওয়া উচিত যে কী অবস্থা। তাহলে ক্রিকেট ডেভেলপ হবে। ক্রিকেট তখনই ভালো হবে যখন ম্যানেজমেন্ট ভালো হবে। না, এইগুলো নিয়ে দেখেন, আমার এইগুলো নিয়ে কোনো ঝামেলা নেই। আমি তো ঠিকই খেলছি, আমি ঠিকই পারফর্ম করছি। এগুলো শোনেন, লাইফে অনেক কিছুই হতে পারে, আপ অ্যান্ড ডাউন থাকবেই। এগুলো নিয়ে আমার কোনো হেডেকও নেই, আমার এগুলো নিয়ে কোনো মাথার ভিতরে কোনো চিন্তাও নেই। আমি আমার মতো করে খেলছি। সবারই সমস্যা থাকতেই পারে, সমস্যা লাইফে নিয়ে আমার বাঁচতে হবে। এখন নতুন সংসারে আসলে কয় সন্তান আছে? হ্যাঁ, এখন আমার একটা মেয়ে আছে, ফাতেমা তুজোহরা। কেমন আছে সে? আর আলহামদুলিল্লাহ, সে অনেক ভালো আছে এবং খুব আমি যেরকম চেয়েছি সেরকম একটা আল্লাহ আমাদের কন্যা সন্তান দিয়েছে। ওর নাম হচ্ছে ছোয়া, ডাক নাম হচ্ছে খাদিজা আক্তার, আর এমনি সবাই ছোয়া ডাকে। ওর বাসায় সবাই খাদিজা ডাকে, আমি ছোয়া ডাকি। ও আমার খারাপ সময় পাশে ছিল, যখন পিক আমার খারাপ সময় ছিল, ওই আমার পাশে ছিল। সবচেয়ে বড় জিনিস হলো, ক্রিকেট খেলতে হলে ফ্যামিলির একটা সাপোর্ট লাগে, একটা চেয়ার আপ লাগে, যেটা আমার ফ্যামিলির থেকে আমি কখনো পাইনি। যখন আমি ক্রিকেট ভালো খেলতেছিলাম তখন হয়তো তারা সাপোর্ট করছে, বাট আমার ফ্যামিলিতে আমি অনেক হার্ডওয়ার্ক করছি, অনেক কষ্ট করছি, তারপরে এখানে আসছি। বাট আমার মনে হয়, আমি যেটা জানি, কষ্ট করলে আল্লাহ তা কাউরে ফিরায় না। আর ভুল বলতে জিনিস, ভুল তো একটাই হয়েছে লাইফে। এটা হয়তো না হইলে ক্রিকেটে আমার মনোযোগটা আরও বেশি থাকতো, যতটুকুই হয়েছে এটা হইতো না। দাম্পত্য জীবনে সমস্যাটা তৈরি হয়েছে, উনি যখন আপনার আগের স্ত্রী যখন ছিলেন
তখন তো আপনার ওইরকম ভাবে ক্যারিয়ার গড়ে ওঠে না 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 কিন্তু পরবর্তীতে আসলে কি হলো এটা আমার ফ্যামিলির জানতে চাই এটা আমার ফ্যামিলির কারণ হয়েছে, বাট আমার ফ্যামিলি ওরে বেশি পুশ করতো যে তুমি এগুলো করো ওগুলো, মানে ধরেন আমার ফ্যামিলি আমার দিক থেকে পজিটিভ ছিল না কখনই, যে না আমি যে ওকে শিখাই দিব ক্রিকেট বোর্ডে যাও, গিয়ে কমপ্লেন করো, দিন শেষে আমার সন্তান, ও টাকা কামালে আমরাই খাবো, আমাদেরই তো পালে, এখন যদি ও এরকম করে ওর ক্রিকেটের প্রবলেম হতে পারে, ওর মানসিক প্রবলেম, এটা আমার ফ্যামিলি থেকেই, আমার খালা বলেন, মা বলেন, বাবা বলেন, এরাই এগুলো করছে। বলবো আমার জন্য দোয়া করবেন, আর আগে যেভাবে সাপোর্ট করছেন সেই সাপোর্টটাই করবেন। না ওগুলা নিয়ে আর ফিরার আশা নেই, অ্যামেচার ক্রিকেট খেলতে সেটাই খেলবো, হয়তো ইংল্যান্ডে যাওয়ার কথা চলতেছে, হয়তো ওখানে চলে যাবো। ক্রিকেট বোর্ড উত্তাল, চলমান বোর্ড টিকবে কিনা এই উৎকণ্ঠা এখন সব জায়গায়। এরই মধ্যে জরুরি সভার আয়োজন করলো বিসিবি। ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরানো, একাধিক পরিচালকের পদত্যাগ, জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি তদন্ত সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। দেখুন বিস্তারিত রিপোর্টে। ক্রিকেট পাড়ায় চলছে ক্ষমতার পালাবদলের কার্যক্রম। গেল বিসিবি নির্বাচন সঠিক হয়নি, পরিচালকদের হঠাৎ পদত্যাগ, মাঠে নেই ক্রিকেট। একটার পর একটা ঝামেলায় জড়িয়েছে আমিরুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। শনিবার 18 পরিচালকের উপস্থিতিতে সভার আয়োজন করা হয়। জরুরি সভায় ঘরোয়া ক্রিকেট কাঠামো ফেরানো, একাধিক পরিচালকের পদত্যাগ, জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি তদন্ত সহ নানা বিষয়ে আলোচনা করা হয়েছে। বিসিবি সভাপতি আমিরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে মিরপুরে বিসিবির কার্যালয়ে শনিবার দুপুরে শুরু হয় ওই সভায় ক্রিকেটকে এগিয়ে নিতে নিজেদের মধ্যে সব আলোচনাই করেন পরিচালকরা। সামনে নিউজিল্যান্ড সিরিজ, বিপিএল এর পারিশ্রমিক বাকি থাকা দলের নানা ইস্যুতেও হয়েছে আলাপ। এছাড়া বোর্ডের অনেকগুলো কাজ আটকে আছে, সেগুলো এগিয়ে নেবার পরিকল্পনা ঠিক করা হয়। তবে গুঞ্জন, এই ক্রিকেট বোর্ডের আর খুব বেশি সময় নেই। জাতীয় ক্রীড়া পরিষদের গঠিত তদন্ত কমিটি যে কোনো সময় নিতে চলেছে অ্যাকশন। ঘোষণা আসবে ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি ভেঙে নতুনভাবে কমিটি গঠন করা হবে নির্বাচনের মাধ্যমে। তামিম ইকবাল সহ বিদ্রোহী ক্লাবগুলোর অভিযোগ ও সরকারের পালাবদলে সবকিছুই পরিবর্তিত হচ্ছে। ক্রিকেট বোর্ডের ভেতরে দীর্ঘদিন ধরে যে অনিয়ম, সেই অনিয়মের ফিরিস্তি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও তুলে ধরেছেন সংসদে। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াঙ্গনে সকল অনিয়ম সমস্যা সমাধান করে যোগ্য লোক দ্বারা পরিচালনার উদ্যোগ নেবার নির্দেশ দিয়েছেন এরই মধ্যে আমিনুল হককে। দর্শক, এই ছিল আজকের কালবেলা স্পোর্টসের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।